সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল উদযাপিত হবে ঈদ উল ফিতর। করোনায় ফিকে এবারের ঈদের আনন্দ উদযাপনে ঢাকা মহানগর পুলিশের 14 দফা নির্দেশনা। করোনায় লোকসানের মুখে দেশীয় ফ্যাশন হাউস, ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার দাবি। আমপানের তাণ্ডবের 4 দিন পরও বিদ্যুৎহীন 30 লাখ গ্রাহক, স্বাভাবিক হবে বুধবারের মধ্যে। বিশ্বে করোনায় আক্রান্ত 53,97,000 ছাড়ানো, একদিনে প্রাণ গেল 4,100 মানুষের। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদে, সঙ্গে রয়েছে দোলা ডলরেস। শিরোনামগুলি বলছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। ঈদ উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। ভাষণে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা এবং করোনা পরিস্থিতিতে করণীয় ও নানা নির্দেশনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এদিকে শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তাই ঈদ উদযাপন হবে কাল সোমবার। শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান ধর্ম সচিব নুরুল ইসলাম। করোনার কারণে জাতীয় ঈদগাহে জামাত হবে না, সে কারণে বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে হবে 5টি ঈদ জামাত। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন অফিসে শনিবার সন্ধ্যার পর থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে তথ্য আসতে থাকে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে। পরে 64 জেলা কমিটির তথ্য, আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে জাতীয় কমিটি। এতে দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি। পরে আসে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের আনুষ্ঠানিক ঘোষণা, ঈদ হবে আগামী সোমবার। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 25শে মে 2020 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাল্লাহ। এ সময় ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, করোনার কারণে এবার জাতীয় ঈদগাহে জামাত হবে না, তাই বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত হবে 5টি ঈদ জামাত। পাশাপাশি জাতীয় মসজিদ সহ পাড়া মহল্লার সব মসজিদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি। বায়তুল মোকাররম নয়, প্রত্যেকটা মসজিদে যাতে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠান সম্ভব হয়, কারণ আমরা ঈদের জামাতকে কেন্দ্র করে যাতে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কোনো অবনতি সৃষ্টি না হয়, এই ব্যাপারে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা একান্ত কাম্য। পরে করোনা পরিস্থিতির মুক্তি কামনায় মোনাজাত করেন ইসলামিক চিন্তাবিদ ফরিদ উদ্দিন মাসউদ। বিপদ আপদ, মহামারী, দুর্যোগ সবকিছু থেকে মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ জামাতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উৎসব যেন বিষাদ সিন্ধুতে রূপ না নেয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করলেও করোনাকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য তার। পুলিশকে ফাঁকি দিয়ে স্থানান্তর হচ্ছেন নানান কৌশলে। তাদের মনে রাখা উচিত, পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। প্রতি বছর ঈদ নিয়ে নানা পরিকল্পনা থাকলেও এবার করোনার কারণে ফিকে ঈদের আনন্দ। সীমিত পরিসরে কিছু মার্কেট খোলা থাকলেও পোশাক কিনতে যাচ্ছেন না বেশিরভাগ মানুষ। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালেও নেই বাড়ি ফেরাদের ভিড়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ প্রতিবার উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপন হলেও এবারের বাস্তবতা ভিন্ন। করোনার কারণে রয়েছে নানা বিধিনিষেধ।
ধর্ম মন্ত্রণালয় এরই মধ্যে ঈদগাহ বা খোলা জায়গার বদলে ঈদ জামাত মসজিদে করার নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় ডিএমপিও নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় দিয়েছে 14 নির্দেশনা। এতে বলা হয়েছে ঈদের জামাতের আগে মসজিদ পরিষ্কার করতে হবে জীবাণুনাশক দিয়ে, মসজিদে পাতা যাবে না কার্পেট, সঙ্গে নিতে হবে নিজেদের জায়নামাজ, অজু করে আসতে হবে বাসা থেকে, এ সময় সাবান দিয়ে হাত ধুতে হবে কমপক্ষে 20 সেকেন্ড, মসজিদে প্রবেশপথেও রাখতে হবে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, পরতে হবে মাস্ক, কাতারে দাঁড়াতে মানতে হবে সামাজিক দূরত্ব, কাতারবদ্ধ হতে হবে এক কাতার পরপর, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া স্বজন প্রতিবেশীর বাসায় যাতায়াতেও নিরুৎসাহিত করেছে ডিএমপি। বিনোদন কেন্দ্রে না গিয়ে ঈদ উদযাপন করতে বলা হয়েছে নিজ ঘরে। ঢাকার বাইরে গেলে দেয়া হয়েছে মূল্যবান সামগ্রী, আত্মীয় স্বজনদের বাসায় রেখে যাওয়ার পরামর্শ। পাশাপাশি করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উদযাপন করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যক্তিগত গাড়ি এখন রূপ নিয়েছে গণপরিবহনে। নিয়ম নীতির তোয়াক্কা না করে গাদাগাদি করে ভাড়ায় যাত্রী পরিবহন করছে প্রাইভেট কার। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও খুব একটা নজরদারি নেই প্রশাসনের। গাবতলীতে আসা এই পরিবারটির গন্তব্য লালমনিরহাট। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত গাড়িতে যাত্রী হিসেবে যাবেন শিশুসহ এই 4 জন। ভাড়াও গুনতে হবে 7,500 টাকা। প্রাইভেট কার আর ব্যক্তিগত গাড়ি শুধু ছাড়ছে এবং বাস ছাড়ে নাই। আমরা যাইতে পারতেছি না, আমাদের বাড়িতে লোক অসুস্থ। 500 টাকার ভাড়া, এখানে 2000 টাকা 3000 টাকা নিচ্ছে। সরকারে যদি বাসটা খুলে দিত সুবিধা হয়, তার প্রাইভেট কারের মধ্যেই তো চাপাচাপি। এখানে আপনি দূরত্বটা কিভাবে হইল? ঢাকার বাইরে আল্লাহর রহমতে একদিন গেছি, একদিনই মনে করেন যে 1500 টাকা কামাইছি, 1200 টাকা পুলিশকে দিয়ে কুমিল্লাতে। গণপরিবহন বাদে ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতি দেওয়ার পর মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। গাবতলী, আবদুল্লাপুর, যাত্রাবাড়ি সহ ঢাকায় আসা যাওয়ার সব পথ দিয়েই যাত্রীর আনাগোনা। ব্যক্তিগত যানবাহনে অপরিচিতদের গাদাগাদি করে এই ঈদযাত্রা করোনার ঝুঁকি বাড়ালেও একেবারেই তোয়াক্কা করছেন না যাত্রীরা। সাধারণত যাই ঈদের সময় হলে, বছরে 2 বার যাই, রমজান আর কোরবানি। ঠিকই তো আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, এর থেকে ভালো পরিবেশটা আমাদের দ্বারাই সম্ভব না। নাহলে নিজের একটা গাড়ি কিনতে হইব, একা একা যাইতে হইব, এটা তো আমার দ্বারাই সম্ভব না। যাতায়াতের অনুমতি দিয়ে নীরব ভূমিকায় পুলিশ, যদিও তাদের দাবি সবকিছুই নজরদারিতে। পরিস্থিতি এখন আমাদের আগে নিয়ন্ত্রণে ছিল, এখন নিয়ন্ত্রণে আছে। এখন মোটামুটি গাড়ি ঘোড়ার চাপ কম। তদুপরি যেহেতু একটা গাড়ি আসতেছে, মানুষজন আসতেছে, আমরা চেক করতেছি, কারণ জিজ্ঞাসা করতেছি। দেশে করোনা সংক্রমণের 80% বেশি রাজধানীতে, তাই ঈদের রাজধানীবাসীর ঘরে ফেরায় বাড়ছে গ্রামে করোনা সংক্রমণের ঝুঁকি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ঈদের ঠিক আগের দিন একেবারে শেষ মুহূর্তে প্রতি বছর যে চিত্র একেবারে চিরচেনা, উপচে পড়া ভিড় প্রতিটি বাহনে, প্রতিটি মহাসড়কে, প্রতিটি পয়েন্টে, সেটি নিশ্চয়ই নেই এবার। কিন্তু তারপরও গত শুক্রবার থেকে পুলিশের কড়াকড়ি কিছুটা শিথিল করার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ব্যক্তিগত বাহনে চড়ে, যেটি প্রতিবেদনে আমরা দেখছিলাম যে প্রচুর মানুষ বাড়িতে যাচ্ছেন। আজ কি পরিস্থিতি সেখানে জানাবেন? দোলা, করোনার কারণে প্রতি বছর যে চিত্র, সেই চিত্রটি আমরা এবার যেমন বাস টার্মিনালে দেখছি না, রেল স্টেশনে দেখছি না, এমনকি লঞ্চ ঘাটেও দেখছি না। তবে নিষেধাজ্ঞা জারি ছিল, নিষেধাজ্ঞা জারির পরে আবার নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হলো, যে গণপরিবহন অর্থাৎ বাস ছাড়া বাদবাকি যে পরিবহনগুলো আছে, ব্যক্তিগত পরিবহন, সেগুলো চলাচল করতে পারবে। এর পরপরই আমরা দেখেছি যে মানুষ আগে যেটি আসলে নিষেধাজ্ঞা অমান্য করে যাচ্ছিলেন, এখন মোটামুটি তারা বলা যায় যে এই নিষেধাজ্ঞা শিথিল করার পরে অনেকটা বৈধভাবেই যাচ্ছেন। তো গতকালকে আমরা যাত্রীদের উপস্থিতি খুব একটা বেশি ছিল না, কিন্তু আজকে আমরা আবার দেখছি যে গাবতলী সহ রাজধানীর যে বাইর হওয়ার পথ যেগুলো আছে, সেই পথগুলোতে আবার আমরা যাত্রীদের যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আমি মোটামুটি লক্ষ্য করছি। এবং আমরা দেখছি যে এমনকি পিকআপ ভ্যান, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহনে করে মানুষ তারা কিন্তু যাচ্ছেন তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে অনেকটা দরদাম চলছে এই সব বাস টার্মিনালে।
মূলত প্রাইভেট কারগুলো বা মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায়। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে মানুষগুলো যাচ্ছেন, একটি প্রাইভেট কারে যদি 4 জন মানুষ যায় তাহলে দেখা যাচ্ছে যে সেই 4 জন মানুষ কখনো কখনো 4টি পরিবারের, অর্থাৎ সেই 4টি পরিবারের মধ্যে কার যে করোনা সংক্রমণের ঝুঁকি নেই বা কেউ যে করোনা রোগীর সংস্পর্শে আসেনি এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছেন না। তো এরপরেও এমন ঝুঁকি নিয়েও কিন্তু মানুষ তারা বাড়ি যাচ্ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা মূলত বলছেন যে ঈদে বাড়ি যেতে হবে, তাই তারা যাচ্ছেন প্রিয়জনের কাছে। কিন্তু এই করোনা সংক্রমণের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে কেউ যেন ঢাকা না ছাড়েন, কিন্তু তারপরেও আমরা দেখছি যে মানুষ কিন্তু আসলে মানছেন না। তারা আগে যেটি চেকপোস্ট ছিল এখন কিন্তু সেই চেকপোস্টই নাই, যে কারণে অবাধে মানুষ চাচ্ছিলাম যে গত 2 দিন তো পুলিশের উপস্থিতি খুব একটা দেখা যায়নি, আজ যেহেতু খুব স্বাভাবিকভাবেই শেষ মুহূর্তে যাত্রী চাপ বাড়তে পারে, সেক্ষেত্রে পুলিশের কোনো নজরদারি আপনি দেখেছেন কিনা বা তাদের উপস্থিতি রয়েছে সেখানে? দেখুন, গত 2 দিনের চেয়ে আজকে কিন্তু পুলিশের উপস্থিতি বলতে গেলে আরও কম। অর্থাৎ গণমাধ্যমের ক্যামেরা যখন দেখছে তখন 2-1 জন পুলিশ তাদের যে পুলিশ বক্স আছে সেই বক্স থেকে এসে কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু গণমাধ্যম চলে গেলে আবার আগের যা রূপ সেই রূপই। আমি এখন আপনাকে যেখানকার চিত্র দেখাচ্ছি, কিছুক্ষণ আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা চলে যাওয়ার পরে আবার এখানে তারা চলে এসেছেন। এবং এখানকার দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্টের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যখন নির্দেশনা পেয়েছেন যে ব্যক্তিগত গাড়ি গণপরিবহন বাদবাকি যে ব্যক্তিগত গাড়িগুলো আছে, মোটরসাইকেল আছে, এগুলো চলতে পারবে, এর পরপরই তারা আসলে চেকপোস্ট পরিচালনা করছেন না। এটি কিন্তু একজন পুলিশ সার্জেন্টই আমাদেরকে বলছেন। এবং তিনি বলছেন যে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে সে কারণে তারা শিথিল করছেন, যদি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পান সেক্ষেত্রে তারা আবার কড়াকড়ি আরোপ করবেন। কিন্তু এই মুহূর্তে যারা যাচ্ছেন তারা কি কারণে যাচ্ছেন, ব্যক্তিগত গাড়ি আসলে কতটুকু ব্যবহার হচ্ছে বা ব্যক্তিগত গাড়ির যে অপব্যবহার হচ্ছে এবং এই ব্যক্তিগত গাড়ি যে এখন গণপরিবহনের রূপ নিয়েছে, এই বিষয়টি কিন্তু আসলে প্রশাসনের নজরদারি একদমই নেই, যে কারণে অবাধে মানুষ চলাচল। অপেক্ষাকৃত স্বল্প আয়ের মানুষ, তাদের ক্ষেত্রে তো ভোগান্তি অনেকটা বেশি, অতিরিক্ত ভাড়াও নিশ্চয়ই আদায় করা হচ্ছে, এই বিষয় নিয়ে তারা কি বলছেন? না দেখুন, ভাড়া অবশ্যই অনেক বেশি নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এইখান থেকে, এই গাবতলী থেকে যারা রংপুরে যাচ্ছেন বা লালমনিরহাটে যাচ্ছেন, এক একজনকে 3,000 থেকে 3,500 টাকা গুনতে হচ্ছে একজন যাত্রীকে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে যার পরিবারের 2 জন সদস্য তাকে 7,000 টাকা বা 6,000 টাকা কিন্তু গুনতে হচ্ছে। এরপরেও তারা এই অতিরিক্ত ভাড়া দিয়েই কিন্তু তারা বাড়িতে যাচ্ছেন, অথচ তারা অজুহাত দেখাচ্ছেন যে ঢাকায় তাদের থাকা এবং খাওয়ার টাকা নেই, যে কারণে তারা বাড়িতে চলে যাচ্ছেন। তো সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে যেহেতু গণপরিবহন নেই বা বাস নেই, তারা বাধ্য হয়ে ভাবেই তারা যাচ্ছেন। এমনকি তারা আসলে দাবি করছেন যে তাদেরকে যেন বাস যে চালু করার, সেই দাবিও কিন্তু অনেক যাত্রী আসলে করেছেন যে তারা যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারেন। কিন্তু এই যাত্রীরাও জানেন যে করোনার ঝুঁকি আছে বা তারা যে ব্যক্তিটির সঙ্গে যাচ্ছেন সেই ব্যক্তিটি আসলে করোনা আক্রান্ত কিনা সেটিও কিন্তু জানেন না। এমন ঝুঁকির মধ্যেই এই মানুষগুলো তারা বাড়িতে যাচ্ছেন। আপনাকে এবার একটু চিত্র দেখাতে চাই যে এখানে গণমাধ্যমের উপস্থিতি দেখে কিন্তু পুলিশের একটি টহল টিম এইমাত্র এসেছে। এতক্ষণ কিন্তু পুলিশের কোনো তৎপরতা এখানে ছিল না। এই কিছুক্ষণ পরপর আসলে এরকম তৎপরতা শুরু হয়, যখন গণমাধ্যমকে শুধু পুলিশের সদস্যরা দেখতে পান তখনই কিন্তু এরকম তৎপরতা শুরু হয়। বাদবাকি সময় কোনো ধরনের কোনো তৎপরতা থাকে না বলেই আমরা গতকাল থেকে এমনটি কিন্তু লক্ষ্য করছি, যে কারণে সাধারণ মানুষ বা যারা বাড়ি যাচ্ছেন তারা অবাধে চলাচল করছেন এবং ব্যক্তিগত গাড়ি এখন গণপরিবহন রূপ নিয়েছে। এবং আপনাকে এই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, খুবই ঝুঁকিপূর্ণ বাহন মোটরসাইকেল, সেই মোটরসাইকেলে করেও কিন্তু মানুষ বরিশাল, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ অনেক দূর দূরান্তে যাচ্ছেন। তো সেটিও কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা বা দেখভাল করা হচ্ছে না। তো গাবতলী থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আদিলুর সাথেই থাকবেন পরবর্তী সংবাদগুলোতে, আপনার কাছে আবারও ফিরব। এদিকে ঈদে বাড়ি ফেরায় ভিড় নেই রাজধানীর সদরঘাটে, ফাঁকা লঞ্চ টার্মিনাল।
এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, গত 2 মাস ধরেই তো এই লঞ্চ টার্মিনাল এগুলো লঞ্চ একেবারেই সেখানে চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে নিশ্চয়ই সেখানে একেবারে ফাঁকা পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, কারণ যাত্রীও সেখানে নিশ্চয়ই আসেনি। কি পরিস্থিতি দেখছেন সেখানে? ঘাট কর্তৃপক্ষের কেউ রয়েছেন কিনা, কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? সহকর্মী আদিলুর যেটি বলছিলেন যে সড়কে কি ধরনের আসলে চাপ বেড়েছে মানুষের, ব্যক্তিগত গাড়িতে করে তারা কি ধরনের যাতায়াত করছেন। দক্ষিণাঞ্চলের যে কয়েকটি জেলা রয়েছে, বিশেষ করে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর থেকে শুরু করে যে প্রায় 21টির মতো জেলা, প্রত্যেকটা জেলার মানুষজন যারা ঢাকাতে বসবাস করেন তারা যেহেতু লঞ্চ দিয়ে যাতায়াত করতে পারছেন না, স্বাভাবিকভাবে তারা অন্যান্য রুট দিয়ে যাচ্ছেন। এই সময়ে আসলে সদরঘাট টার্মিনালের চিত্র যেটি থাকে ঈদের আগের দিন, যে আমার পিছনে যে পল্টনগুলো রয়েছে, পল্টন বা এখানে যে পল্টনে যে লঞ্চগুলো ভিড়ে থাকে, প্রত্যেকটা জায়গায় এত বেশি মানুষ থাকে, এত বেশি জনসমুদ্র থাকে যে আমরা প্রতিবার যখন এই ঈদের আগে গণমাধ্যম কর্মীরা এখানে খবর সংগ্রহ করতে আসি তখন আমাদের ঘাম ছুটে যেত আসলে মানুষের ভিড় এড়িয়ে খবর সংগ্রহ করার জন্য। বাংলাদেশে আসলে এরকম চিত্র কখনোই দেখা যায়নি। ঈদের আগ মুহূর্তে সদরঘাটের এই চিত্র একেবারে জনশূন্য বিরান অবস্থায় পড়ে থাকবে। এই জায়গাটা আসলে এরকম চিত্রের সঙ্গে আমরা কখনোই পরিচিত ছিলাম না। এবারই প্রথমবারের মতো আমরা এইরকম দৃশ্য দেখতে পাচ্ছি। গত মার্চের 24 তারিখে লঞ্চ বন্ধ ঘোষণা করা হয় করোনা সংক্রমণ ঠেকানোর জন্য, এবং আজকে 24 তারিখ 2 মাস পূর্ণ হলো। নৌপরিবহন মন্ত্রণালয় বা বিআইডব্লিউটি এর যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অনেকটা এই সদরঘাটে যারা রয়েছেন তারা ছুটি কাটাচ্ছেন এক প্রকার। কারণ আসলে সবসময় ঈদের সময় যেটি হয় যে বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের ছুটি বাতিল করা হতো, সেই রকম চিত্র কিন্তু আর এবার নেই। এবং লঞ্চ মালিকরা যারা রয়েছেন তারা এই পল্টনে কিছু লঞ্চ তারা ফিরিয়ে রেখেছেন নদীর ওই পাশে, অর্থাৎ সদরঘাটের অপর পাশেও কিন্তু কিছু লঞ্চ ভিড়ে আছে। এই সুযোগে অনেক লঞ্চ মালিক তাদের যেটি হয় এই 2 মাসে লঞ্চ যেগুলো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো অনেকেই সারিয়ে নিচ্ছে সেরকম চিত্র। তবে লঞ্চ মালিকদের আশা যে দ্রুতই হয়তো লকডাউন করোনা সংক্রমণ যদি আস্তে আস্তে কমে আসে তবে সরকার আগামী 30শে মের পরে লকডাউন শিথিল করবে, সেক্ষেত্রে লঞ্চ চালু করার অনুমতি দেবে এমনটি তারা আশা করেন। এবং এই মুহূর্তে গত 2 মাস ধরে লঞ্চ না চলার কারণে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটিও চিন্তা ভাবনা করতে তারা অনুরোধ জানাচ্ছেন এরকম চিত্র। একই সঙ্গে বাস মালিকরাও কিন্তু এরকম চিত্র করছেন, এরকম চিন্তা ভাবনা করছেন। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালের যে চিত্র আসলে এরকমটি কখনোই দেখা যায় না। তবে এই দক্ষিণাঞ্চলের মানুষ যারা এই সদরঘাট দিয়ে যেতেন ঈদের ঠিক পূর্ব মুহূর্তে যেরকম ভিড় ছিল সেরকম চিত্র যেহেতু নেই, এই অঞ্চলের মানুষরা বিকল্প পথগুলো দিয়ে কিন্তু এখন বাড়িতে যাতায়াত করছেন। ইজাজুর সাথেই থাকবেন। প্রতি বছর ঈদ নিয়ে নানা পরিকল্পনা থাকলেও এবার করোনার কারণে ফিকে ঈদের আনন্দ। সীমিত পরিসরে কিছু মার্কেট খোলা থাকলেও পোশাক কিনতে যাচ্ছেন না বেশিরভাগ মানুষ। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালেও নেই বাড়ি ফেরাদের ভিড়। প্রতি বছর ঈদে সদরঘাটে পা ফেলার জায়গা না থাকলেও এবার জনমানববিহীন টার্মিনাল। করোনা সংক্রমণ এড়াতে ঘাটে ছাড়েনি কোনো লঞ্চ। যাত্রী না থাকায় জং ধরেছে প্ল্যাটফর্মে, নেই বাড়ি ফেরা মানুষের কোলাহল। এতে বেকার বসে আছেন নৌ শ্রমিকেরাও, শুয়ে বসে কাটছে অলস সময়। আজকে মনে করছে এখানে লক্ষ লক্ষ মানুষ থাকতো, এই যে পল্টন লোহাগুলো দেখছেন এগুলো স্টিলের মতো সাদা হয়ে যেত, মানুষের ফাড়া ফাড়া। লঞ্চ চললে মনে করেন কেবিন বেড়া দিলে 2-4 পয়সা আল্লাহ দিত, এখন তো সেটা পারতেছি না। রাজধানীর বাস টার্মিনালগুলোরও একই অবস্থা। বন্ধ কাউন্টার, সারভেদে দাঁড়িয়ে আছে আন্তজেলা বাস। অথচ অন্যান্য ঈদে ছিল এর বিপরীত দৃশ্য। 31 বছরে এই ট্রান্সপোর্টের লাইনের এক্সপিরিয়েন্স, এর মধ্যে আমি দেখিনি আজ পর্যন্ত যে এরকম ফাঁকা। অন্য বছরের টিকিটের জন্য গভীর রাত থেকেই রেল স্টেশনে দেখা যেত দীর্ঘ লাইন, এবার জনশূন্য কাউন্টার। প্রতি ঈদে শেকড়ের টানে প্রিয়জনের কাছে ফিরতে না পারলে বাঙালির ঈদ আনন্দ যেন অনেকটাই অপূর্ণ থেকে যায়। অন্যান্য বছর এই সময়টাতে কমলাপুর রেল স্টেশনে তিল ধারণের ঠাঁই না থাকলেও এবারের চিত্রটি কিন্তু একেবারেই ভিন্ন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গণপরিবহন বন্ধ থাকায় এবারের ঈদে প্রিয়জনের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, যে কারণে ঈদ তার স্বাভাবিক রং হারিয়েছে চেনা ছন্দ। প্রতি বছর ঈদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে পোশাকের বাজার। এবার স্বল্প পরিসরে কিছু মার্কেট খুললেও ক্রেতা কম। করোনার কারণে ক্রেতা বিক্রেতা দুপক্ষের কাছেই ফিকে ঈদের আনন্দ।
কোনো জৌলুস নাই ঈদের, মানে মানুষের ভিতরে যদি আনন্দ না থাকে তাহলে ঈদ কেমন আনন্দ হবে? মানুষ বের হতেও আতঙ্কিত আছে, তার জন্য খুব ভয়ে ভয়ে একটু সাইড করে কিছু বাচ্চাদেরকে মনের উৎসাহ দেওয়ার জন্য একটু কেনাকাটা করছে। এই পুরোপুরি কেউ কোনো কর্মচারীদের বেতনও এবারের ঈদে পরিশোধ করতে পারেনি। করোনার আক্রান্তর কারণে মানুষের মধ্যে বিভিন্ন চিন্তাধারা নিয়ে মানুষ খুব আতঙ্কের মধ্যে থেকেছিল, যার কারণে সারা দেশব্যাপী এবং মহানগরে ব্যবসার মান অত্যন্ত 95% বিগত বছরের চাইতে কম হয়েছে। সংকট কাটাতে ৩ মের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ঈদে মার্কেটে নেই ক্রেতার ভিড়, বিক্রি কম হয় লোকসানের মুখে পড়েছে ফ্যাশন হাউসের দেশীয় ব্র্যান্ডগুলো। উদ্যোক্তারা বলছেন পয়লা বৈশাখের ক্ষতি পুষিয়ে না উঠতেই এই ঈদে আবারও ক্ষতির মুখে পড়তে হলো তাদের। দেশীয় পোশাক খাত বাঁচাতে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার বলছেন তারা। ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের পসরা সাজিয়েছে পোশাকের দেশীয় ব্র্যান্ডগুলো, অথচ দেখা নেই ক্রেতার। কোনো কোনো শোরুমে অল্প কয়েকজন ক্রেতা এলেও বিক্রি আশানুরূপ নয়। বিক্রেতারা বলছেন বৈশাখের ব্যবসায়িক ক্ষতি না পোষাতেই এই ঈদে আবারও লোকসানের মুখে পড়েছেন তারা। ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে, যেমন বৈশাখটা আমরা পেতাম, বৈশাখটা তো একদমই গেল, ঈদটা একদমই মাটি হয়ে গেল, এমনিতে দোকান খুলে বসে রয়েছে কিন্তু কাস্টমার নিয়ে। এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে যে আমাদের যা ইনভেস্ট করা হয়েছে তা আমাদের দোকান ভাড়াটা উঠবে কিনা সেই সন্দেহ আছে। রাজধানীর শপিং মলগুলোতে নেই ক্রেতার ভিড়, খুব অল্প কজন ক্রেতা কেনাকাটা করছেন কোলাহলহীন নিরিবিলি পরিবেশে। এখানে আসছে পরিবেশ ভালো, নীরব, স্বচ্ছন্দভাবে কেনাকাটা করতে অনেক আনন্দ। ঈদের জন্য কেনাকাটা করতে আসছি, মানুষ কম, শাড়ি কিনবো, পাঞ্জাবি কিনবো। শুধু পোশাক নয়, অন্যান্য পণ্যের দোকানেও বেচাকেনা কম। দেশীয় পোশাক শিল্পের ক্ষতি কাটাতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলছেন উদ্যোক্তারা। আমাদের যে পোশাক শিল্প, দেশীয় পোশাক শিল্প, সেটা আসলে পুরোপুরি বসে যাওয়ার অবস্থা। যদি না এটাতে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা থাকে, সরকার যদি কোনো পৃষ্ঠপোষকতা দেন, তাহলে হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। এছাড়া সামনের আসলে পুরো 1-2 বছর আমরা যদি একটু দেশীয় পোশাকের দিকে দৃষ্টি দেই, দেশীয় পোশাক পরিধান করি, তাহলে হয়তো আমরা টিকে থাকতে পারবো। করোনা ভাইরাসের অঘোষিত লকডাউনে প্রায় 2 মাস ধরে বিক্রি বন্ধ থাকায় দেশীয় ফ্যাশন হাউসগুলোর সাথে কাজ করা ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প ও দেশজ বুনন শিল্পের সাথে জড়িত লক্ষাধিক শ্রমিকও সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল পালিত হবে ঈদ উল ফিতর। করোনা সংক্রমণের ঝুঁকি ভুলে অনেকেরই ভিড় এখন শপিং মলগুলোতে। কেউ তোয়াক্কাই করছেন না করোনার স্বাস্থ্যবিধি। ক্রেতা বিক্রেতার অসচেতনতায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। টিকাটুলির রাজধানী সুপারমার্কেট, সরু অলিগলির কয়েকশো দোকানে হাজারো ক্রেতার ভিড়। দেখে বোঝার উপায় নেই করোনাকালের ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্বের বিধান মানার বিকল্প নেই। মার্কেটে প্রবেশ পথে ক্রেতা বিক্রেতা উভয়কে জীবাণুমুক্ত করা হলেও দোকানগুলোতে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা। সচেতনতার প্রকট অভাব দেখা যাচ্ছে ক্রেতাদের মধ্যেও। পরিবারের একেবারে ছোট্ট সদস্যকে নিয়েও শপিং মলগুলোতে ঘুরছেন তারা। বাচ্চাদের কেনাকাটার জন্য, আবদারের জন্য কিছু সিম্পলভাবে কিনে নিয়ে চলে যাবে। ভিড়ভাট্টার মধ্যে নাই দেখে সকাল সকাল আসছে। বাচ্চাদের জন্যই ফার্স্ট আসতেই বের হয়েছি, আর আতঙ্কে তো আছে একটু। কেনাকাটাটা তো জরুরি না, আচ্ছা বাচ্চার জন্য কিছু কিনতে আসছে। একই চিত্র রাজধানীর নিউ মার্কেটেও। তবে সামাজিক দূরত্ব ভুলে ক্রেতা উপস্থিতি বাড়লেও বিক্রেতাদের কণ্ঠে হতাশার ছাপ সুস্পষ্ট। গেছে বছর রোজার সিজনের চেয়ে এবার অনেক কম। এখন আমরা শেষমেন আমাদের পেটের অভাবে দোকান মার্কেটে আসছি, টুকটাক বেচা কিনা হয়। এখন তো আর আছে 2 দিন, তো কাস্টমার আর হইব না, আস্তে আস্তে কমে যাইতেছে না। আগের তুলনায় 4 ভাগের তো মনে হয় 1 ভাগও নাই, কম, খুবই কম। অনেক মার্কেট পাতলা, কাস্টমার মনে বেচা কিনা আগে যদি বেচতাম 70,000, এখন বেশি 20,000। শুক্রবার পর্যন্ত ঢাকা শহরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,093 জন। ঈদের কেনাকাটায় অধিক ভিড়ের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অবশ্য দোকান মালিক সমিতির নেতারা বলছেন তারা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েছেন। ঢাকা সিটিতে আমাদের এই মার্কেটটা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত কাস্টমারটা বেশি আসে, তো ইনশাল্লাহ এবারও খারাপ হয় নাই। আল্লাহ দিলে আমাদের 10-12 দিনে আমরা যা সেল করছি, ইনশাল্লাহ আগামী 1-2 মাস আমাদের স্টাফ বা আমরা মালিকেরা চলার মতন একটা পুঁজি আমরা ক্যাশ করতে পারছি। 10 মে থেকে খুলে দেওয়া হয়েছে রাজধানীর শপিং মলগুলো। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যবসা চালানো যাবে। তবে ডিএমপি থেকে দেওয়া হয়েছে 16টি সুনির্দিষ্ট শর্ত। অবশ্য সেসব নির্দেশনা মনিটরিং করতে দেখা যায়নি পুলিশকে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও যাচ্ছি ঈদে ঘরমুখ মানুষের খবর জানতে। এই মুহূর্তে চলে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হোসেন। আবুল, গত রাত পর্যন্ত আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু মানুষের যথেষ্ট চাপ ছিল, গাড়ি বেশ চলাচল করেছে সেখানে। আজ তো একেবারে শেষ মুহূর্ত, এই মুহূর্তে বিভিন্ন পয়েন্টে, গাজীপুরের বিভিন্ন পয়েন্টে আপনি মানুষের ভিড় কেমন দেখছেন? আপনি এই বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিলাম, যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গত রাত্রে অধিকাংশ মানুষ যারা নারী টানে গ্রামে ফিরে যাওয়ার কথা তারা কিন্তু চলে গেছেন, এবং এই কারণে আজকে সকাল থেকে মানুষের উপস্থিতি কিছু কম রয়েছে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এবং একই সঙ্গে কিন্তু গাড়ির যে চাপ ছিল গতকাল, সেই তুলনায় অনেক গাড়ি কিন্তু এখন কম চলছে। যদিও যে পিকআপ বা ট্রাকে করে যাত্রী যে প্রবণতা যাওয়ার সেটি কিন্তু এখন নেই, এবং এখন যে যাত্রীরা রয়েছেন তারা শুধুমাত্র হাইস ভাড়ায় চালিত প্রাইভেট কার বা অন্য যে সকল হালকা যানবাহনগুলো রয়েছে সেগুলোতে করে তারা ভেঙে ভেঙে গন্তব্য যাচ্ছেন। আমি যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন যে কয়েক গুণ ভাড়া বেশি থাকলেও তারা কিন্তু এখন ঈদের আনন্দ এবং পরিবার পরিজনদের সান্নিধ্যে সময় কাটানোর জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এখন গ্রামের পথে রওনা দিয়েছেন, এবং সে কারণে তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তবে পুলিশ প্রশাসন যেটি জানিয়েছেন যে সকল প্রাইভেট কার বা যে ভাড়ায় চালিত গাড়ি রয়েছে সেগুলোতে যাত্রী যাতে পরিবহন না করতে পারে সেই জন্য পুলিশের তদারকি বাড়ানো হয়েছে। এবং আপনি জানেন যে গত রাত থেকে অর্ধশতাধিক হাইস এবং অন্যান্য যে প্রাইভেট কার ভাড়ায় চালিত সেগুলো আটক করা হয়েছে, এবং সেখান থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া মহাসড়কে যাতে মলম পার্টি বা অগন পার্টির কোনো তৎপরতা না থাকে সেজন্য প্রায় 1400 মতো পুলিশ সদস্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতেও কিন্তু গাড়ির যে উপস্থিতি সেটি কিন্তু আগের তুলনায় অনেক কম, এবং সেখানেও কিন্তু ভাড়া বেশি, এইরকম অভিযোগ যাত্রীরা করছেন। তবে পুলিশ বলছে যে যাত্রীদের নিরাপত্তা এবং তারা যাতে যেতে পারেন সাবলীলভাবে সেই জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যে সকল যাত্রী ব্যক্তিগত পরিবহনে যাচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না, এবং তারা নির্বিঘ্নে এই পথ অতিক্রম করে তারা গন্তব্যে যেতে পারছেন। তবে পুলিশের যে বললেও এখানে যে সামাজিক দূরত্ব সেটি কিন্তু আমি যাত্রীদের মধ্যে দেখিনি, তারা কিন্তু গাদাগাদি করে এবং সামাজিক দূরত্ব না রেখেই বিভিন্ন পথে পাড়ি দিচ্ছেন। তো এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবুল হাসান সাথেই থাকবেন। এবারে ঘাট পরিস্থিতির খবর জানতে আমরা চলে যাচ্ছি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী শামীম রেজা, তার কাছে। শামীম, প্রথমে জানতে চাই যে ফেরিঘাটে যারা যাচ্ছেন, বাড়ি ফিরছেন, তারা সামাজিক দূরত্ব মেনে চলছেন কিনা, আর একই সাথে এই মুহূর্তে মানুষের চাপ সেখানে কেমন, সব মিলিয়ে জানাবেন। দেখুন, গতকালকের মতো আজও কিন্তু সকাল থেকে আমরা দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। অর্থাৎ পাটুরিয়া ঘাট থেকে যে ফেরিগুলো দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আছে সেই ফেরিগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে, এবং যে সকল যাত্রীরা ওই সব ফেরিতে রয়েছে গাদাগাদি করেই কিন্তু একজনের সঙ্গে আরেকজনের গায়ের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে, অর্থাৎ কোনো প্রকার সামাজিক দূরত্ব না মেনেই তারা কিন্তু ফেরি পারাপার হয়ে তাদের গন্তব্যে যাচ্ছে। এসব ঘরে ফেরা মানুষের সঙ্গে কথা বলেছে, তারা বলছেন যে ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা এই করোনার ঝুঁকি নিয়েও কিন্তু কখনো রিক্সা, অটোরিক্সা, মাহেন্দ্র, এমনকি আবার ধানে উঠেও কিন্তু তারা এই তাদের গন্তব্যে যাচ্ছে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়ে। আর এই দৌলতদিয়া ঘাট এবং পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু সেই সঙ্গে রয়েছে ব্যক্তিগত গাড়ির চাপও। গত 24 ঘন্টায় এই রুটে তো 2000-এরও বেশি কিন্তু যানবাহন পারাপার হয়েছে। আর সামাজিক দূরত্ব
করোনা সংক্রমণের মধ্যে যাতে কোনো প্রকার ঝুঁকি নিয়ে বা মানুষ বাড়ি ফিরতে না পারে সেজন্য কিন্তু প্রশাসন যেমন করে। এই সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। দেশে করোনায় মারা গেছেন আরও ২০ জন। শুক্রবারের চেয়ে মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘন্টায় ১০,৮৩৪ নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৮৭৩ জন। এনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২,০৭৮ জনে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দেশে করোনা শনাক্ত হওয়ার ৭৭তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩২,০০০-এ, আর প্রাণহানি বেড়ে হয়েছে ৪৫২। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ২৯৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ৬,৪৮৬ জন। আক্রান্তের বিপরীতে সুস্থতার হার প্রায় ২০% এবং মৃত্যু ১.৪১ আগের দিনের সহ ২৪ ঘন্টা পরীক্ষা হয়েছে ১০,৮৩৪টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২,৩৪,৬৭৫টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,৮৭৩ জনকে এবং এ পর্যন্ত ৩২,০৭৮ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন এবং এ পর্যন্ত ৪৫২ জন। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ২৯৬ জন এবং এ পর্যন্ত ৬,৪৮৬ জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনার চিকিৎসায় দেশে বর্তমানে মোট আইসোলেশন বেড ১৩,২৮৪টি। চলছে আরও ৭০০ শয্যা প্রস্তুতির কাজ। ২৪ ঘন্টায় নতুন করে আইসোলেশনে ২৮৬ জন, আবার বলছি ২৮৬ জন, ছাড় পেয়েছেন ৪১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪,৩০৫ জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২,০৬৯ জন। মোট আইসোলেশন শয্যা ১৩,২৮৪টি। এছাড়াও প্রস্তুতি পর্বে আছে আরও ৭০০টি শয্যা। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সহ যারা করোনা চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন সংস্কৃতি কর্মীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে দেওয়া হচ্ছে এই সহায়তা। খাবারের পাশাপাশি ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে পোশাকও। করোনা পরিস্থিতিতে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়াতে খাবার সংকটে অনেক পরিবার। সরকারের পাশাপাশি অসহায় অবস্থায় পড়া মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এতে পিছিয়ে নেই সিলেটের সংস্কৃতি কর্মীরাও। সম্মিলিত নাট্য পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রতিদিন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। গত ২ মাস ধরে চলছে তাদের এই সহায়তা কার্যক্রম। প্রায় ১,০০০ মানুষকে আমরা কাপড় তুলে দিতে পারছি। কাপড় এবং খাদ্য সহায়তা সব কিছু মিলিয়ে আমাদের মনে হচ্ছে যে আমরা ঈদের পরেও আমাদের এই কর্মসূচিটা চলবে। খাদ্য সহায়তার পাশাপাশি ঈদ উপলক্ষে পোশাক দেওয়া হচ্ছে ১,০০০ মানুষকে। এছাড়া সহায়তা দেওয়া হবে জরুরি পরিষেবাদাতাদের। যদিও এবার ঈদের আনন্দটুকু আমরা পালন করব না, কিন্তু সাধারণ মানুষ যদি একটি কাপড় পেয়ে একটু হাসি খুশি হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর ঈদের দিন আমরা জরুরি পরিষেবা যারা দিবেন তাদেরকে খাদ্য উপহার হিসাবে আমরা সকালবেলা আমরা কিছু খাদ্য তুলে দেব। বাংলাদেশের এই দুঃসময় যদি সহজে না কাটার সম্ভাবনা থাকে তাহলে আমাদের কাজটুকু কিন্তু বেড়ে যাবে, দায়িত্বটা বেড়ে যাবে। যদিও আমরা বিশ্বাস করতে চাই যে আমরা খুব দ্রুত, খুব শীঘ্রই এই দুঃসময় অতিক্রম করতে পারব। গত ২ মাসে সম্মিলিত নাট্য পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে ৭,০০০ পরিবারকে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় আম্পানের ৪ দিন পরও পুরোদমে শুরু হয়নি বিদ্যুৎ সরবরাহ। এখনও বিদ্যুৎহীন অন্তত ৩০ লাখ গ্রাহক। তবে ক্ষতিগ্রস্ত সব গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বুধবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় আম্পানে বিপর্যস্ত হয়ে পড়ে উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা। বুধ ও বৃহস্পতিবার বরিশাল, ভোলা, ঝালকাঠি, সাতক্ষীরা, যশোর, পটুয়াখালী সহ ১০ জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন অন্তত ১ কোটি গ্রাহক। সঞ্চালন ও বিতরণ মিলিয়ে এই ঝড়ে বিদ্যুৎ খাতে শত কোটি টাকার কাছাকাছি ক্ষতির মুখে পড়ে ৪টি কোম্পানি। ঝড়ের পরপরই কাজে নামে তারা। তবে শনিবার বিকেল পর্যন্ত আক্রান্ত জেলার শহরে বিদ্যুৎ এলেও অনেক গ্রাম এখনো অন্ধকারে। যে এত দীর্ঘ সময় ঝড় অতীতে তখনও আমরা
দেখিনি, যে লাইন চালু করার জন্য, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য আমাদের লোকজন কাজ করেছে এবং আমরা এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের শতকরা 95% লোককে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে আমরা সক্ষম হয়েছি। প্রায় 3500টি খুঁটি, 850 ট্রান্সফরমার, 25,000 মিটার এবং 36,000 স্থানের তার ছেড়ে গিয়েছে এবং টাকার দিক থেকে এটা প্রায় 40 কোটি টাকার মতো। সুপার সাইক্লোন আম্পানের কারণে আমাদের প্রায় 60টার উপরে ট্রান্সফরমার পুড়ে গেছে, প্রায় 7-8 কিলোমিটার মতো বিভিন্ন পর্যায়ে কন্ডাক্টর ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, 200-র উপরে পোল ভেঙে গেছে। শনিবার পর্যন্ত 70 লাখ গ্রাহককে বিদ্যুৎ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসও তার। এই ধরনের বড় ধাক্কায় কিন্তু অনেক সময় খুব বেশি হ্যাজার্ডাস হয় এবং সাধারণত বিদ্যুৎবিহীন হয়ে যায়, সমস্ত জায়গা ফল করে। 70% রিকভারি করে ফেলছে। আমি আশাবাদী, আমার আশাবাদী হয়তো আজকে রাতের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কুষ্টিয়াটা নিয়ে আমি একটু সমস্যায় আছি, কারণ এখানে সাবস্টেশনটা অনেক বড়, প্রায় 110 টন ওজনের একটা সাবস্টেশন নিয়ে যাচ্ছে বাই রোডে, তো 16 চাকার গাড়ি দিয়ে। ওইটা একটু দ্রুততার সাথে হলে পরে 3-4 দিন সময় লাগবে। রোববার নাগাদ ক্ষতিগ্রস্ত 95% গ্রাহক বিদ্যুৎ পাবেন বলেও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুই সুতার কাজ করে অভাবের অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন মানিকগঞ্জের গ্রামাঞ্চলের নারীরা। তবে করোনা ভাইরাসের কারণে 2 মাস ধরে কর্মহীন থাকায় বেকায়দায় তারা। অন্যদিকে সব শোরুম বন্ধ থাকায় বাতিল হয়ে গেছে ঈদের সব অর্ডার, ফলে লোকসানে ব্যবসায়ীরা। পোশাকের বৈচিত্র্যময় কারুকাজের জন্য দীর্ঘদিন ধরে যন্ত্রের ব্যবহার হলেও এখনও মানিকগঞ্জের হাতের কাজের কদর অনেক। বেশ কয়েক বছর ধরেই পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার কামিজ ও বিভিন্ন ডিজাইনের শাড়িতে কারুকাজের বড় অংশই করেন এই জেলার শিল্পীরা। সংসারের হাল ধরতে মূলত গ্রামের নারীরাই ঘরের কাজের পাশাপাশি সুই সুতার কাজ করেন। অনেকে আবার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন সংস্থার জন্য কাজ করেন। এতে মাসে তাদের আয় হয় 2 থেকে 5,000 টাকা পর্যন্ত। প্রতি ঈদে ব্যস্ততা থাকলেও এবার করোনা ভাইরাসের কারণে পাল্টে গেছে পরিস্থিতি। দীর্ঘ লকডাউনের কারণে বাড়তি আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে সুই সুতার কারিগররা। এবার তো মানে কোন ভাইরাসের লাগে এবার মানে মনে করেন যে প্রায় 1.5-2 মাস ধরে কাজ বন্ধ। একে অপরের কাছে বসতে এখন ভয় পায় যে 3 ফুট দূরত্ব থাকতে হবে, এইভাবে তো আর এখন সবাই চলতে পারে না। প্রতি ঈদে একটা সাপোর্ট থাকে আর কি, এখন ঈদে নাই সাপোর্ট, এখানে সেলাই কাজ নাই। এদিকে প্রতি ঈদে মানিকগঞ্জ থেকে প্রায় 70,000 পিস পাঞ্জাবি দেশের বিভিন্ন এলাকার শোরুমগুলোতে সরবরাহ করা হয়। তবে করোনার কারণে সব অর্ডার বাতিল হওয়ায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। তো সারা বছরই এই হাতের কাজটা করে, ঈদের সময় কাজটা একটু বেশি হয়। আর এই কাজগুলা ঢাকার বিভিন্ন বড় বড় শোরুমগুলোতে আপনি যায় এবং এই শোরুমগুলোতে এই মহিলাদের এই হাতের কাজের এই পাঞ্জাবি বিক্রি করে। এ অবস্থায় সুই সুতার নারী শ্রমিকদের জন্য জনপ্রতি 1,500 টাকা অনুদানের ব্যবস্থা করেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। যারা কাজ করে তারা আসলে একটা সেন্টারে এসে কাজ করে, তো সেখানে হয়তো সবসময় সামাজিক দূরত্ব বজায় রেখে বসাটা অনেক সময় সম্ভব হয় না, যে কারণে আমরা এটা বন্ধ রেখেছি যাতে এদের মাধ্যমে কোনোভাবেই করোনা ভাইরাস না ছড়াতে পারে। মানিকগঞ্জে হাতের কাজের উপর নির্ভরশীল 12,000 নারী কারিগর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সব হারিয়ে অসহায় লোকজনের ঘরে নেই ঈদ আনন্দ। একদিকে করোনার কারণে আয় বন্ধ, তার উপর ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছেন আরও বিপদে। এই অবস্থায় সরকারি বেসরকারি সহায়তার আশায় দিন কাটছে তাদের। খুব দুরবস্থা ভাই আমাদের, কেউ দেখে না, যে আছে বলে হ্যাঁ এই করবো ওই করবো, কেউ দেখে না ভাই, একদম বাস্তব কেউ দেখে না। খুলনার কয়রার উত্তর বেদকাশীর আনিসুল মিয়া করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দিশেহারা। একই অবস্থা তার মতো আরও অনেকের। রাত পোহালেই ঈদ হলেও সব হারানো এসব মানুষ তাকিয়ে আছেন সরকারি বেসরকারি সহায়তার দিকে। আমরা কোনো প্রদান পাই না। অনেক নেতা নেত্রী এসে বলে যায় যে মুখ দেওয়া হবে, কিন্তু আসলে তারা পাই না, নামে শুনি কিন্তু আসলে আমাদের কাজ পর্যন্ত পৌঁছায় না। কয়রা উপজেলায় ঘূর্ণিঝড়ে সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে 14,000 ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত 1.5 লাখ মানুষের সহায়তা দিতে শুরু করেছে প্রশাসন। এদিকে বাগেরহাটের লক্ষাধিক মানুষও আছে দুশ্চিন্তায়। এবছর জেলায় নিম্ন আয়ের মানুষের ঈদ কাটবে নিরানন্দে। ঠিক তো সংকটে পরে আবার সংকট, সবকিছু মিলে আসলে এখন খুবই দুরবস্থা। যে ধান চাল ছিল তাও অনেকে ভেসে গেছে, অনেক জায়গায় অনেকে বাড়িঘর নিয়ে উঠতি, খুব কষ্টের ভিতর আমরা আছি। আগে এই যে ঈদটা আমাদের যে সামনে
আসতেছে, এইটা আমাদের তেমন একটা আনন্দের হবে না। তবে দুর্গত এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক। বিদ্যমান ত্রাণ সহায়তা আছে, এই সহায়তাটা আমরা খুব ঈদের আগে খুব জোরদার করে সবার ঘরে ঘরে পৌঁছে দিব, যাতে করে মানুষ খুব স্বস্তির সাথে পবিত্র ঈদ উল ফিতর এই করোনা পরিস্থিতিতে তারা উদযাপন করতে পারে। ঘূর্ণিঝড় আম্পানে খুলনা ও বাগেরহাটে ক্ষতিগ্রস্ত হয়েছে 87,560টি ঘরবাড়ি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। দেশে চালু হলো উন্মুক্ত কৃষি মার্কেটপ্লেস ফুড ফর নেশন। এতে কৃষি পণ্যের সঠিক বিপণন নিশ্চিতের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে খাদ্য সরবরাহ অব্যাহত রাখা যাবে। শনিবার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে ফুড ফর নেশনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এই সময় কৃষিমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাসের প্রভাবে শাকসবজি, মৌসুমি ফল সহ কৃষি পণ্যের স্বাভাবিক পরিবহন এবং সঠিক বিপণন ব্যাহত হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সময় মতো বিক্রি করতে পারছেন না। এই অবস্থায় প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের চাহিদা পূরণে ফুড ফর নেশন প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। কৃষিপণ্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় উন্মুক্ত প্ল্যাটফর্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। বৈশ্বিক করোনাকালীন চরম সংকটেও জনগণের খাদ্য সুরক্ষা, ফুড সিকিউরিটি এবং পুষ্টি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ উদযাপন করছে ঈদ উল ফিতর। তবে বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বছর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে উদযাপিত হচ্ছে ঈদ। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বেশ কিছু দেশের সাথে এশিয়ার কয়েকটি দেশেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। করোনা ভাইরাসের বিস্তার রোধে ঈদের ছুটিতে 24 ঘন্টার কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার। শনিবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানান সৌদি বাদশাহ সালমান। এজন্য ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করার পরামর্শ দেন তিনি। এদিকে ঈদে সব রকমের জনসমাগমে নিষেধাজ্ঞা থাকলেও সকালে ইন্দোনেশিয়ায় ঈদের জামাতে অংশ নিয়েছে কয়েকশো মানুষ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে করোনায় সর্বশেষ 24 ঘন্টায় মারা গেছেন 4,100 মানুষ। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 1 লাখ মানুষ। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 3,43,000 ছাড়ালো আক্রান্ত 53,97,000। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, চিলি, পেরুতে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। মেক্সিকোতেই বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। শনিবারে যুক্তরাষ্ট্রে 1036 জন মারা গেছেন, নতুন আক্রান্ত হয়েছেন 22,000। ব্রাজিলে মারা গেছেন 965 জন, আক্রান্ত হয়েছেন 16,500। এছাড়াও মেক্সিকোতে মারা গেছেন 479 জন, পেরুতে 129 জন, যুক্তরাজ্যে 282 জন। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে আশায় জুলাই থেকে পর্যটন খাত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। ফ্রান্সে ধর্মীয় জনসমাগমে তুলে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। 3 মাস বন্ধ রাখার পর 1 জুন থেকে খুলে দেওয়া হবে ভ্যাটিকান সিটির জাদুঘরগুলো। ঈদকে ঘিরে রোববার ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ক্লিনিক্যাল পরীক্ষায় ভালো ফল দিচ্ছে বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান অ্যান্ড্রু পোলার্ড। আরও 10,000 মানুষের ওপর এই পরীক্ষা হবে বলেও জানিয়েছেন অক্সফোর্ডের গবেষকরা। আর এর ফল আসতে সময় লাগবে 2 থেকে 6 মাস। মার্চে 6টি বানরের উপর সফল প্রয়োগ হয় অক্সফোর্ডের এই ভ্যাকসিনটির। পর 23 এপ্রিল 2 স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ হয় এটি। শুক্রবারের অগ্রগতি জানান গবেষক দলের প্রধান অ্যান্ড্রু পোলার্ড। তিনি বলছেন, যুক্তরাজ্যের শিশুসহ 1000 মানুষের উপর এই ভ্যাকসিনের আশানুরূপ ফল পাওয়া গেছে। পরবর্তী ধাপে আরও 10,260 জনকে দেওয়া হবে এই ভ্যাকসিন। এর ফল পাওয়া যাবে 2 থেকে 6 মাসের মধ্যে। এদিকে কানাডায় তৈরি একটি ভ্যাকসিন মানুষের উপর পরীক্ষায় প্রাথমিক সাফল্য পাওয়া গেছে। শুক্রবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়, এর কার্যকারিতা নিশ্চিতে বড় পরিসরে গবেষণা চালাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এর আগে প্রথম ধাপের পরীক্ষার ফল ইতিবাচক বলে জানায় মার্কিন প্রতিষ্ঠান মডার্না। এছাড়া ওষুধ প্রস্তুতকারক ফাইজার ও বায়োএনটেকের যৌথভাবে তৈরি করা ভ্যাকসিন 5 মে থেকে মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়, তবে এর ফল এখন প্রকাশ হয়নি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের তেলেঙ্গানায় একটি
কুয়া থেকে এক পরিবারের 6 জন সহ 9 জনের মরদেহ উদ্ধার হয়েছে। তারা সবাই ওয়ারাঙ্গাল রুরাল জেলার গোরেকুন্টা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে পশ্চিমবঙ্গের 6 জন, 2 জন বিহারের এবং 1 জন ত্রিপুরা থেকে কাজ করতে এসেছিলেন তেলেঙ্গানায়। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ। ভারতের গণমাধ্যমে বলা হচ্ছে, করোনা মহামারীতে চলা লকডাউনে আর্থিক দুরবস্থায় ছিলেন সবাই। লাখো পরিযায়ী শ্রমিক প্রায় 2 মাস ধরে বেতন পাচ্ছেন না। এই অবস্থায় হাজারো মাইল হেঁটে নিজ বাড়িতে ফিরছেন অনেকেই। ঘরে বসেই নিজেদের প্রস্তুত রাখছেন তামিম, মুশফিকরা। সুরক্ষা বজায় রেখে মাঠে ক্রিকেট ফেরাতে চায় আইসিসিও। পরিবর্তন আসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম কানুনে। এদিকে ঘরোয়া ক্রিকেট ফেরানোর জন্য কাজ শুরু করেছে বোর্ড। প্রাথমিকভাবে চলছে অনুশীলনের ছক তৈরির কাজ। করোনার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে গাইডলাইন প্রস্তুত করেছে আইসিসি। সামাজিক, ঘরোয়া আর আন্তর্জাতিক 3টা দিক বিবেচনা করে ধীরে ধীরে ক্রিকেট ফেরার রূপরেখা তৈরি করা হয়েছে। পরিস্থিতি বুঝে তাতে আসবে পরিবর্তন। ঘরোয়া ক্রিকেট ফেরার কাজটা পুরোপুরি বোর্ড ও দেশগুলোর সরকারের, তবে আন্তর্জাতিক সিরিজে থাকছে পরিবর্তন। বিদেশে খেলতে গেলে ক্রিকেটার স্টাফদের থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টিনে। দলের সাথে থাকবেন 1 জন মেডিকেল সদস্য। টি-20-র জন্য 5 থেকে 6 সপ্তাহ, ওয়ানডে টেস্টে ফিরতে 5 থেকে 8 সপ্তাহ সময় দিতে হবে প্রস্তুতি আর সংক্রমণ থেকে সুরক্ষার জন্য। ইন্টারন্যাশনাল চলে আসছে তখন এর সঙ্গে ট্রাভেল অ্যাড হচ্ছে, অ্যাকোমোডেশন অ্যাড হচ্ছে, তো ওটার জন্য আলাদা প্রোটোকল করতে হয়েছে ট্রাভেলিং এর জন্য এবং অ্যাকোমোডেশনের জন্য। কমিউনিটি লেভেল এবং ন্যাশনাল লেভেলে অ্যাকোমোডেশনের জন্য ওরা কিছু বলেনি। আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে ওরা টেস্টিং এর কথা বলেছে, যে ইন্টারন্যাশনাল লেভেলের খেলায় সবাইকে টেস্ট করতে হবে, কোভিড-19 টেস্ট করতে হবে, কিন্তু ডোমেস্টিক এবং ইয়েতে টেস্টিং এর কথাটা গাইডলাইনে লেখা নেই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতে সীমিত আকারে শুরু হয়েছে অনুশীলন। এশিয়ার কোনো দেশ সে পথে এখনো হাঁটতে পারেনি। শ্রীলঙ্কার অবস্থা সবার চেয়ে ভালো। তারা শুরু করলে সেখান থেকে ধারণা নিয়ে এগোতে পারবে অন্যরা। সংক্রমণের ঊর্ধ্বগতি থাকা অবস্থায় ক্রিকেট ফেরানোর কাজ শুরু করার সম্ভাবনা নেই বললেই চলে। তবে সবকিছুর আগে দরকার সরকারের সবুজ সংকেত। আমাদের এশিয়ান দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা এগিয়ে আছে এই কোভিড এর দিক থেকে। ওরা যদি আগে শুরু করে তাহলে আমরা ওরা এটা শুরু করার পরে কি কি সমস্যা ফেস করলো এগুলো আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, সেগুলো আমরা জানবো। এবং আইসিসি বলছে যে যারা শুরু করবে ওদের ফিডব্যাক দেওয়ার জন্য। বিসিবি প্রথমে অপেক্ষা করছে গভর্নমেন্টের গ্রিন সিগন্যালের জন্য। গভর্নমেন্ট কখন এটাকে উইথড্র করবে? গভর্নমেন্ট 30 তারিখ পর্যন্ত এখন সবকিছু বন্ধ রেখেছে, সাধারণ ছুটি। তো 30 তারিখ পর্যন্ত কিছু হচ্ছে না। অনুশীলনের শুরুতে 4টা ধাপ অনুসরণ করতে হবে টাইগারদের। প্রথমে একা একা, এরপর 2 থেকে 3 জন, তারপর 10 জনের কম একসাথে অনুশীলন করতে পারবেন। শেষ ধাপে দলীয় অনুশীলন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অধিনায়ক হিসেবে দুর্দান্ত মাশরাফি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়েও অনবদ্য। সংগঠক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। নড়াইল এক্সপ্রেসের হয়ে নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানালেন টাইগারদের সফলতম অধিনায়ক। সঞ্চালক তামিমের ম্যাজিক শোর শেষ পর্ব মঞ্চস্থ হল শনিবার। তাতে সব মিলিয়ে ছিলেন পঞ্চপাণ্ডবের 4 জন। সেখানেই করোনার বিরুদ্ধে লড়াইয়ের বৃত্তান্ত তুলে ধরেন মাশরাফি, মুশফিক ও রিয়াদ। এছাড়া ক্যারিয়ারে আবেগের নানান মুহূর্ত নিয়ে কথা বলেছেন টাইগার ক্রিকেটের তারকারা। ব্যক্তিগত কারণে আড্ডায় যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। সর্বপ্রথম মুশফিকুর রহিমের সঙ্গে 2রা মে লাইভ করেছিলেন তামিম। বুন্দেসলিগার পর এবার সুখবর লা লিগা দর্শকদের জন্য। 8 জনের পর শুরু হতে পারে লা লিগা। সবুজ সংকেত পাওয়া গেছে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের কাছ থেকে। গত সপ্তাহ থেকে দল বেঁধে অনুশীলন শুরু করেছে স্প্যানিশ ক্লাবগুলো। প্রতিটি সেশনে অংশ নিচ্ছেন 10 বা তারও বেশি ফুটবলার। করোনা মহামারীর কারণে গত 12 মার্চ স্পেনে সব ধরনের ফুটবল স্থগিত ঘোষণা করা হয়। 18 মে দলগত অনুশীলন শুরুর পর 5 ফুটবলার কোভিড-19 পজিটিভ হন। চলতি মৌসুমে লা লিগায় বাকি রয়েছে 11 রাউন্ড খেলার। রিয়াল মাদ্রিদের চেয়ে 2 পয়েন্ট বেশি নিয়ে টেবিল শীর্ষে বার্সেলোনা। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।